এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিএফডিসিতে শিল্পী সমিতির শপথ শেষে মারামারির ঘটনায় কমপক্ষে 10 সাংবাদিক আহত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। তীব্র দাবদাহের প্রভাব দেশের সব ধরনের শিল্প কারখানায়, শ্রমিকদের সুরক্ষায় ওরসালাইন ও পানি বিতরণ সহ নানা উদ্যোগ। এবং দেশে থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত 3.5 কোটি মানুষ, স্বল্প বুদ্ধির শিশুর জন্ম ঠেকাতে নিয়ন্ত্রণ ও সচেতনতার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদের কমিটির শপথ অনুষ্ঠান শেষে মারামারির ঘটনা ঘটে। এতে কমপক্ষে 10 সাংবাদিক আহত হয়েছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দুঃখ প্রকাশ করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আল মুকসিদ। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ শেষ হতে না হতেই সমিতির সদস্য এবং সাংবাদিক ইউটিউবারদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তারা আমাকে দূর থেকে, তারা যখন আমাদের কাছে পাচ্ছিল না তখন দূর থেকে এখানে সালাম নামে একজন আছে, জয় আছে, সবাই মিলে মারছে। ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আহতরা। আমি কিন্তু চলে যাচ্ছিলাম, তারপরে আমাকে অনেক মারধর করছে, আমার হাতে তারপরে পিঠে অনেক জায়গায় দাগ আছে। হামলার ঘটনায় বাদশার সভাপতি রাজু আলিম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ নিন্দা ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিল্পী সমিতির নেতা ও সাংবাদিক সমিতির যৌথ আলোচনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। তীব্র তাপদাহে দেশের সব ধরনের শ্রম খনন শিল্প কারখানার উৎপাদনে প্রভাব পড়েছে। এর মাঝে তৈরি পোশাক কারখানাগুলোতেও শ্রমিকদের উপস্থিতি কিছুটা কমেছে। তবে সবুজ কারখানাগুলোতে শ্রমিকদের জন্য কর্মস্থল ঠান্ডা রাখা সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কর্মীরা উৎপাদন চালিয়ে যাচ্ছেন। শ্রম খনন শিল্পে তাপদাহের প্রভাব নিয়ে ধারাবাহিক রিপোর্টে আজ তৈরি পোশাক শিল্পের চিত্র তুলে ধরছেন মাসরুর শাকিল। দেশের সবচেয়ে শ্রমঘন শিল্পগুলোর মাঝে এগিয়ে তৈরি পোশাক কারখানা। তীব্র তাপদাহে কর্মী উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে কারখানাগুলোতেও। পোশাক কারখানাগুলোতে কর্মীরা যাতে গরমে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য ফ্যাক্টরিতে অসুবিধা হচ্ছে আর কি, যেমন আমার আপু কাজ করতেছে অনেক জায়গায়, ওইখানে শুনছি অনেক গরম, ওইখানে পর্যাপ্ত পরিমাণ আর কি ফ্যানের সুবিধা বা পানি এরকম ঠান্ডা পানি পাওয়া যায়। আমাদের এখানে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে। ফ্লোর যাতে ঠান্ডা থাকে, এয়ার কুলার, ফ্যান যাতে পর্যাপ্ত ঠান্ডা বাতাস আসে সেই ব্যবস্থা আছে। ডেমরায় উর্মি গ্রুপের এই কারখানা এখনও সবুজ কারখানা স্বীকৃতি পায়নি। তবে তাপদাহ থেকে কর্মীদের সুরক্ষায় এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে তারা। আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের ক্ষেত্রেই যাতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে, এজন্য এখানে আমরা ফ্লোরে কুলিং প্যাডের ব্যবস্থা করছি এবং ফ্লোরে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং এক্সস্ট ফ্যানের ব্যবস্থা আছে
এবং তার পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, সেই সাথে ঠান্ডা খাবার পানিরও ব্যবস্থা আছে। তাপমাত্রা পর্যবেক্ষণে ফ্লোরগুলোতে যন্ত্র বসানো হয়েছে, পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা প্রচার করা হচ্ছে নিয়মিত। দেশে মোট 3000 তৈরি পোশাক কারখানা রয়েছে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদ পেয়েছে এর মধ্যে 214টি, যেগুলোর প্রত্যেকটি গ্রিন সার্টিফাইড, এবং প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। বর্তমানে তীব্র দাবদাহে এই গ্রিন কারখানার কারণে তৈরি পোশাক খাতের কর্মীরা কিছুটা স্বস্তির সাথে তাদের উৎপাদন চালিয়ে যেতে পারছে। ডেমরার একটি কারখানা থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। দেশে প্রায় 3,60,00,000 মানুষ থাইরয়েড হরমোন কম বা বেশি নিঃসরণের সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞ হরমোন রোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বলেছেন, এমন অবস্থা চলতে থাকলে স্বল্প বুদ্ধিসম্পন্ন শিশুর জন্ম ঠেকানো যাবে না, যা হবে স্মার্ট ও বুদ্ধিদীপ্ত নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য বড় বাধা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মানবদেহে থাইরয়েড হরমোন কমবেশি উৎপাদনের কারণে হাইপো ও হাইপার দু ধরনের সমস্যা তৈরি হয়। অকারণে খিটখিটে মেজাজ ও বিষণ্ণতা ছাড়াও নারীদের ঋতুচক্রে হেরফের সহ কিশোরীদের পলিস্টিক ওভারির মতো সমস্যা দেখা দেয়। পরিসংখ্যানে দেখা যায় প্রতি 8 জন নারীর 1 জনের শরীরে থাইরয়েড হরমোনের অতিরিক্ত নিঃসরণ বা প্রয়োজনের তুলনায় কম উৎপাদনের সমস্যায় ভুগছেন। থাইরয়েডটা হচ্ছে আসলে আমাদের গলার সামনে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে হরমোন তৈরি হয়। সেই হরমোনটা আসলে আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের বড় হওয়া, ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া, কারো প্রেগনেন্সি হওয়া এবং বাচ্চার যে ব্রেনের ডেভেলপমেন্ট, সে চালাকচতুর হবে না হাবাগোবা হবে, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাইরয়েড হরমোনের উপর। হরমোনের এমন বেশি বা কম নিঃসরণ সমস্যার কারণে শরীরে অবাঞ্ছিত লোম বা দাড়িগোফের সমস্যায় আক্রান্ত নারীদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আবার বিয়ের পর অনেক নারী সময়মতো সন্তান ধারণ করতে না পারার সমস্যায় ভোগেন। হরমোনের ভারসাম্যহীনতায় অনেকেই অল্প বয়সে ডায়াবেটিস, হাইপারটেনশন ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। একটা সুস্থ এবং বুদ্ধিমান জাতি গঠনের জন্য কিন্তু থাইরয়েড হরমোনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমাদের সব মানুষের থাইরয়েড হরমোন ঠিক থাকতে হবে। আমরা যেন স্মার্ট জাতি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, যে স্মার্ট বাংলাদেশ গড়তে, স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট মানুষ, এবং সেই স্মার্ট বাচ্চা, স্মার্ট অ্যাডাল্ট এবং স্মার্ট পিপল তৈরি করার জন্য আসলে যে হরমোনটা আমাদের কাজ করে, বুদ্ধিমত্তা তৈরি করে, তার নামই হচ্ছে থাইরয়েড হরমোন। সুতরাং থাইরয়েড হরমোনের ঘাটতি রেখে আসলে স্মার্ট জাতি তৈরি করা খুবই কঠিন ব্যাপার। এ অবস্থায় জটিলতার আগেই থাইরয়েড হরমোনজনিত সমস্যা শনাক্ত করায় জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। থাইরয়েড হরমোন পরীক্ষা নারীদের রুটিন পরীক্ষার আওতায় আনার বিষয়ে জোর প্রচার চালানোর পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। ইউরোপের মহাকাশ রাজধানী বা অ্যারোস্পেস পাওয়ার হাউস বলা হয় ফ্রান্সের তুলুজ শহরকে। সেখানকার স্পেস সিটি বা বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে নভোচারীদের মহাকাশ যাত্রা এবং মহাকাশ জগৎ সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা। ফ্রান্স থেকে এম এ হাশেম জানাচ্ছেন। প্যারিস থেকে প্রায় 700 কিলোমিটার দূরের শহর তুলুজে রয়েছে সিতেদুলা স্পেস বা স্পেস সিটি। এখানে মহাকাশের রহস্য আবিষ্কারের বিষয়গুলো দর্শনার্থীরা জানতে পারছে। এছাড়া চন্দ্রাভিযান, সৌরজগতের গ্রহ উপগ্রহ এবং স্যাটেলাইট সম্পর্কে জানার সুযোগ রয়েছে এই বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্রে। এটি হচ্ছে 1986 সালের একটি স্পেস স্টেশনের কম্পার্টমেন্ট। এই অংশটি থেকে সে সময়কার স্পেস স্টেশনের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। I came here because I love space and things like that, and I really enjoyed being here. রকেট উৎক্ষেপণ, রকেট কন্ট্রোল রুম, নভোচারীদের মহাকাশে কাজের বিষয়গুলো জানা এবং কৃত্রিমভাবে মহাকাশ ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এই বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্রে। We're doing experiments and I'm using CO2 in solid to show like the difference between like the environment on Mars and the environment on Earth. মহাকাশে গেলে কি ধরনের এক্সপেরিয়েন্স আমাদের হবে
এখানে আসলে সেটি বোঝা যাবে, সেটি জানা যাবে। এটি অত্যন্ত শিক্ষণীয় বিষয়, জানার বিষয়। ইউরোপীয় মহাকাশ সংস্থা এয়ারবাস স্পেস বিভাগ সহ আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারগুলোর সহযোগিতায় এই স্পেস সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এম এ হাশেম, তুলুজ, ফ্রান্স। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড় ও ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে। পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানের দেখা মিলছে। ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণে কাজ করছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদ ও ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের শুকুরছড়ির বিভিন্ন মাঠে সূর্যমুখীর বাগান করা হয়েছে। পাহাড়ে পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় সূর্যমুখী ফুল চাষ করেছেন চাষিরা। সূর্যমুখী করে এখন দেখা যাচ্ছে যে ফল তো ভালো আইছে। সারা বছর যাতে সূর্যমুখী তেল নিজেরাই ব্যবহার করতে পারি, খেতে পারি। চাহিদা মেটানোর পর যদি বেশি ফলন হয় আমরা আবার বিক্রিও করব। কৃষি সম্প্রসারণ যদি এই প্রজেক্টটা যদি আবার যদি করে তাহলে অবশ্যই আমিও এই সূর্যমুখী বাগান করবো বলে আশা করতেছি। রাস্তার পাশে ভিউটা মানে একদম অসাধারণ। আমরা সবাই দেখতে আসছি, এখানে ছবি তুলতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। পাহাড়ে পতিত ও অনাবাদী জমি সূর্যমুখী চাষের আওতায় আনতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সূর্যমুখী উৎপাদিত হচ্ছে, এখন মাঠে ফুলের পর্যায়ে রয়েছে সূর্যমুখীগুলো। এটা অত্যন্ত চমৎকার সম্ভাবনাময় একটা ফসল হিসাবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য। মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে চাষ করতেছে, সাথে যদি আমরা প্রযুক্তিগত বিষয়গুলো তাকে একটু সচেতন করে দিতে পারি, কোন কোন স্টেজে কি কি করতে হচ্ছে সেটাকে যদি একটু গাইড করতে পারি, আমাদের ভালো ফলন আমরা আশা করি। ঝালকাঠির 4 উপজেলায় এবছর প্রণোদনা ও প্রদর্শনী মিলিয়ে 274 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। আমাদের ফল খুবই ভালো দেখা যাচ্ছে। সূর্যমুখী চাষ করছি, আশানুরূপ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো। জাতভেদে হেক্টর প্রতি সূর্যমুখীর উৎপাদন হয় 1.5 থেকে 2 মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নওগাঁর মহাদেবপুরে হাজার হাজার তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভীম পাহান নামের এক ব্যক্তি। এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলে বলছেন স্থানীয়রা। এমরুল কায়েসের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের চ্যাংকুড়ি থেকে লক্ষ্মীপুর, জালালপুর, রসুলপুর, গণেশপুর ও তেপাইন সহ বিভিন্ন গ্রামীণ সড়কের দুপাশে শোভা পাচ্ছে সারি সারি তালগাছ। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে মাত্র 16 বছর বয়সে তালগাছ রোপণ শুরু করেন ভীম পাহান। তার রোপণ করা প্রায় 10,000 তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শুধু রোপণই নয়, গাছের পরিচর্যাও করেন তিনি। আমি 2 পাশেই গাছ লাগাই, আমার 3 মিটার গাছ লাগে, আর ভালো লাগে। এখন গাছগুলো তালের গাছ লাগাইছি 2 পাশে, গাছগুলো বড় বড় হয়েছে, খুব ভালো লাগে। সুন্দর হয়েছে গাছগুলো, দেখার ইচ্ছাও হয়। উনি আমাদের এই রাস্তা 2 পাশে তাল গাছ বহু লাগাইছে, তো এতে আমাদের বজ্রপাত হাতে আমরা অনেক উপকৃত। এখানে করে তাল বীজ মাঝে মধ্যে বিভিন্ন রাস্তা ঘাটে লাগাতে একজন আদিবাসী সম্প্রদায় তার সচেতনতায় আমরা কিন্তু আকৃষ্ট তার প্রতি। শোভাবর্ধনের পাশাপাশি মাটির ক্ষয়রোধ, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্রমবর্ধমান বজ্রপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব তালগাছ। তাল গাছ খুবই উপকারী। 2 ধার দিয়ে পানি পড়ে রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়, সেই জায়গায় তাল গাছ লাগানো থাকে, সেই রাস্তাটা নিশ্চিত ভাঙনের মুখ থেকে তাল গাছ রক্ষা করে। আর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে তাকালে তো আছেই, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উপরে আকাশে। এই যে তাল গাছ নিয়ে আমাদের কত সাহিত্য আছে, কাজে একদিক দিয়ে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান সব দিক দিয়ে এই তাল গাছ আমাদের কাছে উপকার করে। বর্তমানে যে গাছগুলো রসুলপুর রোডে আছে, নিঃসন্দেহে একটা জাতীয় সম্পদ। যেহেতু তাল গাছগুলো আমাদের বজ্র নিরোধকের কাজ করে,
নিঃসন্দেহে গাছগুলো পরিচর্যা করে বেড়ে উঠুক, এটা আমরা কিন্তু চাই। জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।